রাইট, লেফট মানে ফাইট, লড়াই লড়াই আর লড়াই চাই। রক্তের রং লাল, ভোরের আকাশ লাল, লালে লাল হবে ঠিক আগামীকাল। গণশত্রুর পিঠে ফেলে দেব কাল শিখে, ধান্দাবাজের দল নিপাত যাক। রেড স্কোয়াড, 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 রেড স্কোয়াড। নমস্কার। শীতের হিমেল সন্ধ্যেতে আপনাদের জানাই উষ্ণ অভ্যর্থনা। রেড স্কোয়াড কলকাতা FM ও ইউটিউব চ্যানেল আরেকবার আপনাদের সামনে ফিরে এলো একটি মনোরঞ্জনের অনুষ্ঠান পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শীতের সন্ধ্যায় এক কাপ কফির সাথে যদি একটু কবিতার আসর হয়ে যায়, আর কি চাই। আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করি আমাদের কর্ণধার অনিন্দ্য নন্দনের কণ্ঠে। প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, কেন যে তোমাকে লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো মোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে অগ্নিকুণ্ডের মতো জ্বালা তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে আসেন প্রিয়তমা বধূ আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুমটিতে, সেলের দরজা তালাবন্ধ হবে এখুনি। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। কাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখে তুমি তাকিয়ে আছো আমার দিকে। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চাষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। কিন্তু আমি জেলে যাবার পর আগের থেকে ঢের উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে ভারী হাতের উপর ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলেছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রে মাছের মতো, আকাশে পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু, ধরো আমার জেলের 10টা বছর, শুধুমাত্র কথার কথা। বন্ধুরা, অনিন্দর পর এবার আমরা শুনে নেব মৌসুমী সরকারের কণ্ঠে তারই স্বরচিত একটি কবিতা।
আসুন শুরু করা যাক। এক টুকরো প্রেম, লেখা মৌসুমী সরকার। এক টুকরো প্রেম দিতে পারো কি আমায়? অনেক বছর ধরে রয়েছি প্রতীক্ষায়, আসবে কবে হাতের ছোঁয়ায়? নেব তার উষ্ণ নিস্তব্ধতা, খেলবে শুধু দুটো চঞ্চল ঠোঁট, কানে বাজবে গুচ্ছ প্রেম মন্ত্র, বৈষম্য ভেঙে মিশবে মাটিতে, উথাল পাতাল হৃৎপিণ্ডটাকে চেপে ধরবো দুহাতে। বন্ধ ঘরের দরজায় পড়ে উত্তামতার নিঃশ্বাস প্রশ্বাস, ঈশ্বর নীলালোর ঝলকানি। প্রেমে পাগল দুটি আদিম, নেই কোনো খোঁজ পৃথিবীর, নেই কোনো কুণ্ঠাবোধ, পুরো দস্তুর প্রেমের অন্বেষণে, দুটি শটান শরীর স্বর্গেরত বিচরণে। আমিও নেই, সেও নেই, আছে আপ্তবাক্য রোমন্থনে কাদায়। এক টুকরো প্রেম দিতে পারো কি আমায়? আমাদের এবারের শিল্পী সুশান্ত চন্দ। সুশান্ত শুধুমাত্র একজন লেখক বা বাচিক শিল্পী নন, তিনি একজন সমাজের বিশিষ্ট ব্যক্তি, যিনি স্ট্রিট চিলড্রেনদের জন্য বা নট সো লাকি চিলড্রেনদের জন্য কাজ করে থাকেন। শুধুমাত্র তার কবিতাই নয়, আমি দর্শকবৃন্দকে অনুরোধ করব আপনারা সুশান্তর পাশে থাকবেন, তার সামাজিক কাজকর্মে তাকে সহায়তা করবেন। সুশান্ত ভবানীপুর থেকে রেড স্কোয়াড কলকাতা FM এর জন্য পাঠ করতে চলেছেন তার স্বরচিত একটি কবিতা। আসুন শুনে নিই। নমস্কার, রেড স্কোয়াড কলকাতা FM সুশান্ত চন্দ্রের প্রণাম আপামর দর্শক মণ্ডলীকে। সোশ্যাল মিডিয়া যারা যেখানে আছেন আমাকে দেখছেন, তাদের প্রত্যেককে আমার ভালোবাসা, কুর্নিশ, অভিনন্দন পায়েল সেনগুপ্তকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্ল্যাটফর্মে আমার স্বরচিত কবিতা দল। মত মনে রাখে না আমায়, বিহারা হয়তোবা। সন্ধ্যার রোয়িং ক্লাবে ঠিক কত পেগে নেশা হয় তোর, প্রাইভেট পার্সে হাত ঘোরাফেরা করে, বর্ণচোরা হয়ে উঠতে চাস পাহাড়ে, হিমেল হাওয়া জানতে চায়, ঠিক কত পেগে নেশা হয় তোর। কষ্ট গুমড়ে ওঠে, হেসে উঠিস ঘুমো করে, কুচো বরফ ঠান্ডা করে দেয় অভিমান, দিঘিতে ঢেউ ওঠে, মুহুর্মুহু জল কাঁপে আক্রমণে, মৎস্যপুত্র জল কাটে। এ ভেড়ি আমার চাই না, এ সম্পত্তি আমাকে দিও না, চুপ করে থাকতে পারিনি বলে কেউ মনে রাখে না। প্রেমিকার নিজ চোখ সাগর পাড়ে চলে গেলে অন্য মন খোঁজে। হাওড়া ব্রিজে গুঞ্জন ওঠে, টেমসের ধারে দেখা গেছে রাজাকে, ওর হাত এখন অন্য কবরে। আমি তখন ঝরা পাতা হেমন্তের তলে, কি আসে যায় এক আধবার দল পাল্টালে। এই ছিল সুশান্ত চন্দ্রের কবিতা দল, রেড স্কোয়াড FM কলকাতার জন্য আমার ব্যক্তিগত নিবেদন। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার। সুদূর দিল্লি থেকে হাড় কাঁপানো শীতের মধ্যে আমাদের রেড স্কোয়াড কলকাতা FM ও ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে রয়েছেন কবিতা ব্যানার্জি, আমাদের শ্রদ্ধেয় দিদি। দিদি পাঠ করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা। আসুন শুনুন, উপভোগ করুন। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রার্থনা।
ঋজু শাল অশ্বত্থের শিকড়ে শিকড়ে যত ক্ষুধা, সব তুমি শুয়েছ বসুধা। স্তব্ধ নীল আকাশের দৃশ্য, অন্তহীন পটভূমি, চক্ষুর সীমানা প্রান্তে বেঁধে দিয়ে তুমি এঁকে দিলে মাঠ, বন, বৃষ্টিমগ্ন নদী, তার দূরাভাস তীর। আমাকে নিঃশেষে দিলে তোমার একান্ত মৃদু মাটির শরীর। আমার জন্মের ভোর সূর্যস্বরে আহত মাটিতে, প্রত্যহকে ধরে থাকা অবাধ্য মুঠিতে, নিবিড় ঘুমের মৌন জীবনের অস্পষ্ট আভাসে নিস্পন্দ অন্ধকারে মিশে যায়, বর্ণ ভেসে আসে, লাগে স্পর্শ উষ্ণ হাওয়া, দেখি চক্ষু ভরে সূর্যমুখীর মতো মেলে আছো সেই এক অপরূপ ভোরে। আমারও আকাঙ্ক্ষা ছিল সূর্যের দোসর হব তিমির শিকারে, সপ্তাশ্ব রথের রশি টেনে নিয়ে দীপ্ত অঙ্গীকারে। অথচ সময়াহত আপাত বস্তুর দ্বন্দ্বে দ্বিধান্বিত মনে বর্তমান ভীতচক্ষু মাটিতে ঢেকেছি সঙ্গোপনে। দাঁড়াও ক্ষণিক তুমি স্তব্ধ করে, কাল চিহ্ন ভবিষ্য অপার, হৃৎস্পন্দে দাও আলো উৎসের ঝঙ্কার। নির্মম মুহূর্তে ছুঁয়ে বাঁচার বঞ্চনা সয়ে সয়ে আমাকে স্বাক্ষর দাও নবীন যৌবন সমারোহে। এবারের শিল্পী আসাম থেকে শাশ্বতী ঘোষ দস্তিদার। আসামের প্রকৃতি কবিকে ভীষণভাবে মনের দিক থেকে নাড়া দেয়, তারই প্রতিফলন আমরা দেখতে পাই তার স্বরচিত লেখায়। শুনে নিন। তৃষ্ণা। উঁচু টিলায় ছোট্ট একটি ঘর, শুধু মনের জানালাখানি খোলা। জানালা দিয়ে এই ভুবনটাকে দেখি, বাইরে খিলে মস্ত বড় তালা। দুদিন ধরে বৃষ্টি বিরামহীন, গাছে গাছে কচি পাতার খেলা। বাগান জুড়ে হরেক রকম গাছে লাল, নীল আর হলুদ ফুলের মেলা। বুকের ভেতর তবুও আগুন জ্বলে, মনটা যে আজ চাতক পাখি তাই। জানালা দিয়ে দুহাত বাড়িয়ে আমি একটুখানি বৃষ্টি ছুতে চাই। অসুখ নাকি বড়ই কঠিন মনের, বৃষ্টিতে যার আগুন নেভা দায়। তবু খিলের তালা দাও না খুলে কেউ, ভিজিয়ে মন আমিও বাঁচতে চাই। ধন্যবাদ। আমাদের পরবর্তী শিল্পী আসামের গৌহাটি শহর থেকে। কলমে ও কণ্ঠে দেবলীনা সেনগুপ্ত, আপনাদের সবার পরিচিত মুখ। মেঘো মল্লার। মেঘো মল্লার শুনে আকাশ আলো জাগায় ধীর বিজুরির। ময়ূরকণ্ঠী সোহাগ জলে প্রিয় তরু বলকলে। রাত পোহালে রূপাদিহির সহজ গেরস্থালিতে নিমন্ত্রণ পায় রূপালী বাতাস। বৃক্ষতলে পড়ে থাকা ফল পাকুড়ে তৃপ্ত হয় নধর শিশু। উদ্বৃত্তের আদরে ভরায় পালিত প্রাণ। সাকান্ন তৃপ্ত দ্বীপ্রহর ভরে ওঠে অলস গুঞ্জনে। গোধূলির সুরে রাখালিয়া ফেরে প্রিয় আঙিনায়। সাঁচ পিদিমে পতঙ্গ নাচ, আলো আঁধারির সঙ্গতে ভালোবাসার নদী আঁকে মেঘো মল্লারের কোমল নিষাদের মায়ায়। শুধু গভীর রাতে মেঘো মল্লার স্বপ্ন না দেখালে রূপাদিহির পথ হারিয়ে যায়। কোমল নিষাদের প্রেমে না পড়লে রূপাদিহির জোনাকিরা আলো নিভিয়ে ফেলে। রূপাদিহি, মেঘো মল্লার, কোমল নিষাদ সব রেওয়াজ করতে হয়। অয়নাংশু বলেছিল, নিষাদ কোমল প্রাণ না পেলে মেঘো মল্লারে সুর লাগে না।
ক্রঞ্চ মিথুনের বিচ্ছেদ আর্তনাদ। যদি সে তারে মেড় দিতে না শেখায়, মেঘমল্লার বৃষ্টি ডাকতে পারে না, বলেছিল অয়নাংশু। অয়নাংশু আমাকে অনেক সুর, অনেক রাগ, অনেক অনুরাগের কথা বলতো। জ্যোৎস্নার চন্দনে কেমন করে সমস্ত ব্যথাকে নন্দনকাননের পারিজাত বৃক্ষ করে তুলতে হয়, সে কথা অয়নাংশু না বললেও ওর সেতারের কান্না বলেছিল। অয়নাংশু ছোট্ট ঘর, চৌখুপি জানালা, একফালি বারান্দা আর সীমাহীন অভাব নিয়ে বাস করত। শুধু ওর সেতারের সুরবাহার সীমার মাঝে অসীমকে খুঁজে খুঁজে কোথায় যে চলে যেত, অভাবহীন, অনন্ত। অয়নাংশুর ফোন নম্বর রাখা হয়নি, আমি তাই মেঘমল্লারকে ছুঁতে পারি না। আমি যখন রোদে ভিজে একা হাঁটি, মেঘমল্লার বৃষ্টি হয়ে আমার হাত ধরতে চায়। সব বিষণ্ণ ব্যথা, সকল আর্দ্র অসুখ, বিবর্ণ প্রভাত ও সাঁঝবেলা ঢেলে দিই তার কোমল নিষাদের সুরে। নত জানু বসি মধ্যরাতের স্বরলিপির প্রার্থনায়। মেঘমল্লার আমাকে গান শেখায়। নদীর জলে বৃষ্টিপাতের শব্দ ভেসে আসে অন্তরমহল থেকে। বৃষ্টি ভেজা, রৌদ্র স্নাত আমি মেঘমল্লারকে ভালোবেসে কত মৃত্যু ফিরিয়ে দিই চরম উপেক্ষায়। বৃষ্টি, মেঘমল্লার, আমি পৌনপুনিকতায় চলতে শিখে যাই। আমাদের আগলে রাখে কোমল নিষাদ, সমস্ত দিন, সারা রাত, সমস্ত দিন, সারা রাত। বাচিক শিল্পী রঞ্জনা কর্মকার দমদম থেকে আমাদের রেড স্কোয়াড কলকাতা FM এর জন্য একটি স্বরচিত কবিতা পাঠ করে শুনিয়েছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ আমার পথ। আমার কর্ণধার আমি, আমাকে পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। রাজ ভয়, লোক ভয়, কোন ভয়ই আমাকে বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যিকারে আমার সত্যকে চিনে থাকি, যদি আমার অন্তরে কোনো মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছুই করতে পারবে না। যার ভিতরে ভয়, তার বাইরেও ভয়। মানুষ নিজেকে চিনলে তার মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া কাউকেই উর্মিশ করে না। অর্থাৎ বাইরের কেউই তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না। এটা দম্ভ নয়, এটা অহংকার নয়। যার ভিত্তি পচে গেছে তাকে সম্পূর্ণ উপড়ে ফেলে নূতন করে না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই পড়ে যাবে। আর তখন দেশের যা শত্রু, দেশের যা মিথ্যা ভণ্ডামি মেঘি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা।
আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না, যদি না তা আমার প্রাণে সাড়া দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে আর 5 জনের শ্রদ্ধা প্রশংসা পাবার লোক আমি কোনোদিনও করব না। যদি কোনো ভুল করে থাকে তাহলে তা প্রাণ খুলে স্বীকার করে নেব, তবে তা ভয় পেয়ে নয়, আবার না বুঝেও নয়। তাহলে যে আমার আগুন নিভে যাবে, আর একমাত্র মিথ্যার জলই পারে এই আগুনের শিখাকে নেভাতে। বাইরের কেউ কোনোদিনও পারবে না। মানুষের ধর্ম সব থেকে বড় ধর্ম। যার নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনোই অন্যের ধর্মকে ঘৃণা করতে পারবে না। দেশের পক্ষে যা মঙ্গলকর, যা সত্য, শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম। শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম। ঝান্ডা দুলিয়ে বাহির হলাম। ধন্যবাদ। মহান কবি শঙ্খ ঘোষের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছেন পৌলমী আদক। নমস্কার। কবি শঙ্খ ঘোষের একটি ছন্দের কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলেম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলেম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনালি চা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়ি এ যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই। নিত্য ফুরাই যাদের সাদা লাদের শেষ তলানি টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে অল পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপধুনা জলে হাজার চোখে, সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্র পাত্র মিত্র এই বিলাপেই খুশি। সুরিখানাই কেবল সত্য আর তো সবই ফুসি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখন দিনে রাতের মাথায়। আর একটা কলকাতা সাহেব বাবু মশাই। নমস্কার। কবিতার আসরের শেষ কবিতা, কণ্ঠে সুমিত বন্দ্যোপাধ্যায়। কবিতাটি কার লেখা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এটি সংগ্রহ করেছি গৌহাটির নেতাজি বিদ্যাপীঠ স্কুল গ্রুপ থেকে। কবিতাটি ভীষণভাবেই সময়োপযোগী। আশা করি নতুন বছর আপনাদের সবার ভালো কাটবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, কোভিড রুল কিন্তু মেনে চলুন। লস্ট প্যারাডাইস। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। আমরাই শেষ জেনারেশন যারা স্বর্গ দেখেছি, কোনো জেনারেশনই আর তা দেখতে পাবে না।
আমরাই সেই শেষ জেনারেশন যারা গরুর গাড়ি থেকে সুপারসনিক কনকর্ড জেট দেখেছি, পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর মেইল পর্যন্ত করেছি। অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি। আমরা সেই জেনারেশন যারা টেলিগ্রাম এসেছে শুনলেই ঘর গোষ্ঠীর মুখ শুকিয়ে যেতে দেখেছি, আবার কোম্পানির চাকরি করতে গিয়ে ফি মাসে ম্যানেজারের টেলিগ্রাম পেয়ে ওটাকে বক্সে নেতিয়ে পড়ে থাকতে দেখেছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা মাটিতে বসে ভাত খেয়েছি আর প্লেটে ঢেলে চা খেয়েছি সুরুৎ শব্দে, পরে জেনেছি ওটা নাকি বদ অভ্যেস। বিয়ে বা অন্য অনুষ্ঠানে বাড়ির ভিএন থেকে বিজলি গ্রিল ক্যাটারিং পর্যন্ত দেখেছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা ছোটবেলায় বন্ধুদের সাথে লুকোচুরি, গাছের পাতা হাতে আইস বাইস, গাদি, গোল ইটের বাট্টুল সাজিয়ে টেনিস বল ছুড়ে পিট্টু, বাঘবন্দি, কুমিরডাঙ্গা, ডাঙ্গুলি, কাবাডি, মার্বেল খেলেছি। বিশ্বকর্মা, 15ই আগস্টের আগের দিন মাঞ্জা মেরে পরদিন আকাশের দিকে তাকিয়ে ভোঁ কাট্টা হাত ফেটতি এড়িয়ে সুতো কেটে আকাশের বুকে উড়ে যাচ্ছে রং বেরঙের নানান রঙের ঘুড়ি। সেলিব্রেশন অন রুফটপ। আমরাই সেই শেষ জেনারেশন যারা হ্যারিকেন আর বাল্বের হলুদ আলোতে পড়াশোনা করেছি, বেদ থেকে পাখার ডাঁটির চাপখানি খেয়েছি, আর চাদরে হাফ বডি ঢুকিয়ে উপর হয়ে লুকিয়ে পড়েছি শুকতারার পাণ্ডব গোয়েন্দা, স্বপন কুমারের কাল নাগিনীর ছোবল। আমরাই সেই শেষ জেনারেশন যারা ফ্যান, এসি, হিটার, ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেন, অস্থাবর সুখ ছাড়াই কাটিয়েছি ছোটবেলা। আমরাই সেই শেষ জেনারেশন যারা রাইটার্স পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে বাবরে যুদ্ধ বৃত্তান্ত লিখেছি, হিরো পেনে লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাং দেখেছি, আর নতুন বই খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা বিনা টিফিনে স্কুলে গেছি, জিভে কারেন্ট নুন ঠেকিয়ে কারেন্ট উপভোগ করেছি, স্কুলের টিচার হাতে মার খেয়ে বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড রাউন্ড বেদম ফ্রি স্টাইল ওয়ান ওয়ে ফাইট সহ্য করেছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা বড়দের সম্মান করেছি এবং করেও যাচ্ছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা জ্যোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টারে বিবিসির খবর, আমিন সাহানির বিনাকা গীতমালা, শ্রাবন্তীর বোরলিনের সংসার, শনিবারের বারবেলার শেষ সাক্ষী। আমরাই সেই শেষ জেনারেশন যারা টেলিভিশন, প্রথম সোপ অপেরা বুনিয়াদ, নুক্কার, প্রিয়া তেন্ডুলকারের রজনী, শেখর সুমনের প্রথম সিরিয়াল ওয়া জানাব, রাতের দিকে ওমপুরীর ভারত ভাগের তামাস, সঙ্গে চিত্রহার, এরপর রামায়ণ মহাভারত ঘুরে রাত জেগে খেলা দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা অ্যাডজাস্ট করে সিগন্যাল ধরার চেষ্টা করেছি। বড় লোকদের ছিল মই মার্কা 5 লাঠির অ্যান্টেনা, ডান্ডায় বাঁধা বুস্টার। আমাদের ছিল 3 লাঠির, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলমিলানি। তাতে কোনো প্রবলেমই হতো না, ওটা জীবনের অঙ্গ ধরাই ছিল। গন্ডগোল পাকাতো ওই লোডশেডিং। পয়েন্ট ধরে ধরে ভাড়ার জেনারেটর তখনও পাড়ায় আসেনি। আমরাই সেই শেষ জেনারেশন যারা আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করতাম, ইচ্ছে করে বৃষ্টি ভিজে স্কুল থেকে বাড়ি ঢুকেছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা রাস্তার হলুদ বাল্ব জ্বলার আগেই বাড়ি ঢুকেছি। আমরাই সেই শেষ জেনারেশন যারা পুজোর সময় শুধু একটা নতুন জামার জন্য অপারগ বাবার দিকে চেয়ে থেকেছি। আমরাই সেই শেষ প্রজন্ম যারা রাস্তাঘাটে, স্কুলে স্যারকে দেখা মাত্র রাস্তাতেই নির্দ্বিধায় প্রণাম করেছি। আমরাই সেই শেষ জেনারেশন এখনো বন্ধু খুঁজি। জীবনের চলা স্রোতে হারিয়েছি জীবনের স্বর্গ, লস্ট প্যারাডাইস।